আপনি কি জানেন প্রতি ৮০ বছর পর পর আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়ে? শুনতে অদ্ভুত মনে হলেও স্বয়ং আমেরিকানরাই এই তত্ত্বে বিশ্বাসী। তাদের বিশ্বাস যে প্রতি ৮০ বছর পর পর তাদের সাম্রাজ্যের পতন ঘটবে। A financial bloodbath. Weekly jobless claims hit a 26-year high. এবারও সেই সময়টাই চলছে, অর্থাৎ পৃথিবী জুড়ে আমেরিকার একক আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে। তাহলে কি এই ৮০ বছরের থিওরি? কেনই বা এটি বিশ্বাস করে আমেরিকা? আর ইতিহাসই বা কি বলছে? এসব কিছু জানব আজকের বিশ্লেষণে। আমেরিকাকে বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, ভেতরে ঠিক ততটাই ভঙ্গুর। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি একাই আধিপত্য করছে যে দেশটি, তার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভিন্ন এক চিত্র। কারণ আমেরিকা কখনোই স্থায়ী শান্তিতে ছিল না, বরং তাদের উত্থানের পর প্রায় প্রতি ৮০ বছর পর পর দেশটা এমন এক গভীর সংকটে পড়েছে যেখানে পুরনো সব বিশ্বাস কিংবা ক্ষমতা ভেঙে চুরমার হয়ে গেছে। আজ যে প্রশ্নটা অনেক আমেরিকান নিজেই করছে, সেটা ভয়ঙ্করভাবে সোজা। আমরা কি আবার সেই জায়গায় পৌঁছাচ্ছি? এই প্রশ্নটা হঠাৎ করে আসেনি, এটা এসেছে ইতিহাসের ভেতর থেকে। সাল ১৭৭০। সে সময় আমেরিকা ছিল এক ক্ষুদ্র উপনিবেশ। ব্রিটিশ সাম্রাজ্য তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি। কেউ কল্পনাও করেনি তখন কিছু কৃষক, দোকানদার আর আইনজীবী একসাথে হয়ে ইতিহাসের গতিপথ বদলে দেবে। শুরু হয় আমেরিকান রিভলিউশন, যা শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মানুষের চিন্তার বিদ্রোহ। ব্রিটিশ রাজা ঈশ্বর প্রদত্ত এই ধারণা ভাঙতে চেয়েছিল আমেরিকা। এখান থেকেই জন্ম নেয় নতুন এক ধারণার, যার লক্ষ্য জনগণই সকল শক্তির মূল। সেখান থেকেই আমরা পেয়েছি আধুনিক বিশ্বের গণতন্ত্র। এই যুদ্ধের পর আমেরিকা শুধু স্বাধীন হয়নি, তারা এক নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি করার যাত্রা শুরু করে দেয়, যার প্রাথমিক পরীক্ষা শুরু হয় সংবিধান, চেক অ্যান্ড ব্যালেন্স, নাগরিক অধিকার দিয়ে। এই প্রথমবারের মতো আমেরিকার সংকট শেষ হয়। এরপর আমেরিকা ঢুকে পড়ে এক দীর্ঘ স্থিতিশীলতার যুগে, নিজেদেরকে গড়তে শুরু করে। কিন্তু সময় কিংবা ইতিহাস কোনো কিছুই থেমে থাকে না। এভাবে একে একে কেটে যায় ৮০ বছর। ৮০ বছর পর ১৯ শতকের মাঝামাঝি এসে আমেরিকা আবার মুখোমুখি হয় তাদের দ্বিতীয় মহাসংকটে। শুরু হয় আরেক নির্মমতার ইতিহাস। বাইরে থেকে আমেরিকা ছিল এক দেশ, কিন্তু ভেতরে তারা দুভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে উত্তর আমেরিকার দ্রুত শিল্পায়ন, অন্যদিকে দক্ষিণ আমেরিকার দাসপ্রথা। আমেরিকা চলে যায় গৃহযুদ্ধের পথে। রাজনীতি তখন এতটাই বিষাক্ত হয়ে উঠেছে, আমেরিকার সংসদে হাতাহাতি পর্যন্ত হয়েছে বহুবার, যার ফলাফল একটি সিভিল ওয়ার। এই যুদ্ধ আমেরিকার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ৬ লাখের বেশি মানুষ মারা যায়, যা তখনকার তাদের জনসংখ্যার তুলনায় ভয়াবহ, যা কেউ কখনো কল্পনা করেনি। আমেরিকায় দাসপ্রথা বিলুপ্ত হয়, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কয়েক গুণ বাড়ে এবং ইউনাইটেড স্টেটস ধারণাটা বাস্তব শক্তিতে পরিণত হয়, যার মাধ্যমে ৮০ বছর পর আমেরিকা তাদের দ্বিতীয় সংকট আবারও কাটিয়ে ওঠে। আবার নিজেদের গড়ে তোলার দিকে মনোযোগ দেয় তারা। সব পুরনো কাঠামো ভেঙে দেওয়া হয়, আর জন্ম হয় নতুন এক আমেরিকার। তারপর আবার দীর্ঘ সময় শান্তি নেমে আসে দেশটিতে। দ্রুত উন্নয়ন শুরু হয়, এগিয়ে যেতে থাকে ঝড়ের বেগে। মানুষ ভাবতে শুরু করে এই দেশটা বোধহয় আর কখনো ভাঙবে না। কিন্তু ইতিহাস ও সময় আটকে থাকে না। এর ঠিক ৮০ বছর পর আবার তৃতীয়বারের মতো আমেরিকার দরজায় এসে কড়া নাড়ে তৃতীয় মহাসংকট। ১৯৩০-এর দশকে আমেরিকা জুড়ে শুরু হয় গ্রেট ডিপ্রেশন। সে সময় আমেরিকার ইতিহাসে ঘটে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। সে সময় হঠাৎ করে এক রাতেই মানুষ নিঃস্ব হয়ে যায়, বন্ধ হয়ে যায় ব্যাংকিং সিস্টেম, কারো হাতে কাজ নেই। পাশাপাশি আমেরিকানরা অস্বাভাবিকভাবে আত্মহত্যা করতে শুরু করে, যার মাধ্যমে আমেরিকা জুড়ে প্রেসিডেন্টের ওপর বিশ্বাস নড়ে যায়। ঠিক এই সময় তাদের দরজায় কড়া নাড়ে ওয়ার্ল্ড ওয়ার II। যুদ্ধ এমন এক মাত্রায় পৌঁছায় যেখানে আমেরিকার পুরো সভ্যতা প্রশ্নের মুখে পড়ে। সবাই ভেবেছিল হয়তো এবার আমেরিকা মাটিতে মিশে যাবে, কারণ সে সময় হিটলারের নাৎসি বাহিনী ও জাপান ছিল সবচেয়ে শক্তিশালী। কিন্তু এখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। একদিকে গ্রেট ডিপ্রেশন, অন্যদিকে ওয়ার্ল্ড ওয়ার II। এই দুই সংকট একসাথে আমেরিকা কাটিয়ে উঠতে সক্ষম হয়। যুদ্ধ শেষে আমেরিকা হয়ে ওঠে
ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। জন্ম নেয় মিডল ক্লাস, সাবরাব কালচার, শক্তিশালী ফেডারেল সরকার, বিশ্বব্যাপী সামরিক উপস্থিতি। আমেরিকানরা তখন বিশ্বাস করতে শুরু করে আমরা আলাদা, আমাদের পতন নেই। ঠিক সে সময় আমেরিকানদের সকল মনোবল ভেঙে দিতে উপস্থিত হন দুজন চিন্তাবিদ, উইলিয়াম স্ট্রাউস ও নীল হাউ, যারা বিশেষ ধারণা উপস্থিত করেন মানুষের সামনে। তাদের ভাষায় ইতিহাস কখনো সোজা চলে না, এটি চক্রাকারে আবার ফিরে আসে। এই এক কথা নাড়িয়ে দেয় পুরো আমেরিকাকে। এই দুই চিন্তাবিদ প্রশ্ন তোলেন আমেরিকার এই আত্মবিশ্বাসটাই বিপজ্জনক, কারণ ইতিহাস বলে কোনো শক্তি স্থায়ী নয়। তারা বিশ্লেষণ করে দেখায় প্রতিটি বড় সংকটের মাঝখানে প্রায় ৮০ থেকে ৯০ বছরের ব্যবধান আছে। আমেরিকা এটির সবচেয়ে বড় ভুক্তভোগী। তারা হাতে কলমে দেখান কিভাবে আমেরিকা গত ৩ বার এই মহাসংকটের মুখোমুখি হয়েছে। এই দুই চিন্তাবিদ এটাকে বলেন একটি মানবিক জীবনচক্রের সমান সময়। এই সময় ৪টা পর্যায়ে আসে: স্থিতিশীলতা, জাগরণ, ভাঙন আর সংকট। এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়টা হলো শেষটা, যেখানে সমাজ নিচের ভিত নেড়ে দেখে। এই জায়গায় এসে আমেরিকানদের এখন নতুন ভয় শুরু হয়েছে যে আমরা কি তাহলে সেই চতুর্থ সংকটের মধ্যে ঢুকে পড়েছি। অনেক আমেরিকান বিশ্লেষকের মতে ২০০৮ সালের অর্থনৈতিক ধস ছিল আমেরিকার চতুর্থ সংকট শুরু হওয়ার সেই দরজা। তখন প্রথমবার সাধারণ মানুষ বুঝতে শুরু করে ব্যাংক বাঁচে, মানুষ মরে, সরকার কর্পোরেশনকে উদ্ধার করে, কিন্তু নাগরিকদের না। এখান থেকেই জন্ম নেয় এক গভীর অবিশ্বাস। এরপর আসে রাজনৈতিক মেরুকরণ। ডেমোক্রেট বনাম রিপাবলিকান শুধু দল না, দুটি আলাদা বাস্তবতা, একই দেশ কিন্তু ভিন্ন সত্য। এরপর আসে ট্রাম্প যুগ। কেউ তাকে রক্ষাকর্তা মনে করে, কেউ আবার হুমকি। এর মাঝে আমেরিকা দেখে ক্যাপিটল হিলে হামলা, যা আগে কেউ কল্পনাও করেনি। তারপর মহামারী, যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমেরিকাই। কিন্তু মানুষ কোন দিকে যাবে? কারণ সরকার বলছে এক কথা, বিজ্ঞান বলছে আরেক কথা। আবার এই ধারণাও ফেলে দেওয়া যায় না। আবার বিজ্ঞানের দৃষ্টিতে সঠিকও না। সঠিক না হলে আবার স্ট্রাউস ও হাওয়ের ধারণাও ফেলে দেওয়ার মতো না। তাই মানুষ বিশ্বাস করছে যেটা নিজের পক্ষে যায়। এই মুহূর্তে আমেরিকায় সবচেয়ে ভয়ঙ্কর সংকটটা অর্থনীতি বা যুদ্ধ না, আস্থার সংকট। এখানে একটা অবাক করা তথ্য বলা যাক। আজ আমেরিকার বড় বড় একটা অংশ বিশ্বাসই করে না যে নির্বাচন সঠিকভাবে হয়। ইতিহাসে এমন অবস্থা শেষবার ছিল সিভিল ওয়ারের ঠিক আগে। আরেকটা ভয়ঙ্কর মিল যদি বলা হয় তা হল প্রতিটি বড় সংকটের আগে আমেরিকান সমাজে তরুণ প্রজন্ম পুরনো নিয়মকে প্রশ্ন করে, আর বয়স্ক প্রজন্ম আঁকড়ে ধরে নিরাপত্তা। আর জেনজি বা মিলেনিয়ালস ঠিক সেই ভূমিকা পালন করছে যেটা ১৯৬০-এর দশকে করেছিল বুমবার্সরা। এই থিওরিতে বিশ্বাস করেন এমন লোকেরা শুধু বইয়ের পোকা না, অনেক বিখ্যাত ব্যক্তিও রয়েছেন। রাই ডেলিও, যিনি বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী, তার ভাষায় যখন ঋণ, অসমতা আর রাজনৈতিক বিভাজন একসাথে বাড়ে তখন সভ্যতার বড় রিসেট হয়। অনেক সামরিক বিশ্লেষকরাও বলছেন আমেরিকার সবচেয়ে বড় হুমকি বাইরের শত্রু না, ভেতরের ভাঙন। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ সত্য হল এই তত্ত্ব ধ্বংসবাদী না। এটা বলে না আমেরিকা শেষ, বরং বলে এই সময়গুলোতে ভবিষ্যৎ নির্ধারিত হয়। যেমন ওয়ার্ল্ড ওয়ার II এর পর আমেরিকা জাতিসংঘ, IMF, ন্যাটো তৈরি করেছিল। এখনও তেমন কিছু তৈরি হতে পারে, অথবা ভেঙে যেতে পারে আমেরিকার আধিপত্যবাদ। সেটা এখন পুরোপুরি আমেরিকার হাতে। তারা যেভাবে এই সংকট মোকাবেলা করবে ঠিক তেমনই ফল তারা পেতে যাচ্ছে সামনে। আমেরিকানরা এই তত্ত্বে বিশ্বাস করে কারণ এটা তাদের একটা মানসিক মানচিত্র দেয়। যখন চারদিকে বিশৃঙ্খলা, তখন মানুষ জানতে চায় এটা কি আগে কখনো ঘটেছে। এই তত্ত্ব বলে হ্যাঁ, ঘটেছে। আর প্রতিবারই মানুষ ভয় পেয়েছে, কিন্তু ইতিহাস থেমে থাকেনি। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, আমেরিকা কি আবার নিজেকে নতুন করে গড়বে, নাকি এই চক্র এবার ভেঙে যাবে? কারণ ইতিহাস কখনো গ্যারান্টি দেয় না, শুধু সতর্ক করে।